জজের সামনে একটি অপ্রত্যাশিত মোড়। কোর্টের বাইরে চা বিক্রি করা সেই সাধারণ ছেলেকে যখন উচ্চকণ্ঠী উকিল মেয়েটি বলল, অকাতে থাকো, তখন সবাই হেসে উঠল। কিন্তু মাত্র 10 মিনিট পরে সেই কোর্টরুমে যা ঘটল তা না শুধু সোনিয়াকে বরং পুরো দর্শক দলকে স্তব্ধ করে দিল। একটি গল্প যা অহংকারের পতন এবং বিনম্রতার উত্থানের মধ্যে দিয়ে জীবনের সত্যিকারের অকাত কি তা শেখায়, যেখানে মেহনত এবং সততা সবকিছুকে ছাড়িয়ে যায়। কোর্টের বাইরে রোজ একটা 23 বছরের ছেলে চা বিক্রি করত, সাধারণ কাপড়, ঝুঁকে থাকা নজর এবং হাতে কেটলি। ওখানে রোজ আসত 23 বছরের একটা তেজ তেজ তার রার উকিল মেয়ে। কালো কোটে উঁচু আওয়াজে সবার ওপর রব জমাত সে। সেই দিন ভিড় বেশি ছিল। ছেলেটা ভুল করে তার কাছে একটু সামনে বাড়িয়ে গেল। মেয়েটার আগে বলল, অকাতে থাকো, তোমরা যেমন লোক শুধু চা বিক্রি করার জন্যই তৈরি হয়েছে। আশপাশে দাঁড়ানো লোকেরা হাসতে লাগল। ছেলেটা কিছু বলল না, শুধু হালকা একটা মুস্কান দিল। কিন্তু শুধু 10 মিনিট পর সেই কোর্টরুমের ভেতরে সেই ছেলেটা যখন জজের সামনে দাঁড়ালো, তখন পুরো ঘর স্তব্ধ হয়ে গেল। সেই ছেলেটার নাম ছিল অভিজিৎ এবং সেই উকিল মেয়েটার নাম ছিল প্রিয়া। কোর্টের বাইরের সেই দৃশ্য রোজগার মতোই ছিল, কিন্তু সেই দিন কিছু আলাদা ছিল। অভিজিৎ সকাল 8টা থেকেই তার ছোট্ট রেডি লাগিয়ে দাঁড়িয়েছিল। পুরনো কিন্তু পরিষ্কার শর্ট, সাধারণ প্যান্ট এবং পায়ে সস্তা জুতো। মুখে শান্তি ছিল, চোখে গভীরতা। প্রিয়া শহরের জানামানা যুবতী উকিল ছিল। 23 বছর বয়সে সে অনেক বড় কেস জিতেছে। তার আত্মবিশ্বাস কখনো কখনো অহংকারের মতো লাগত। লোকেরা বলতো যে সে তেজ মাথার, কিন্তু জীব তার থেকেও তেজ। সেই দিন কোর্টে একটা বড় কেস লাগবে। মিডিয়াও বাইরে দাঁড়িয়েছিল। পুলিশের গাড়ি, ভিড়, উকিল মুক্কিল সবাই ছোটাছুটি করছিল। অভিজিৎ প্রত্যেককে চা দিচ্ছিল। সাহেব, আপনার চিনি ছাড়া। ম্যাডাম, আপনার আদাযুক্ত। সে সবার পছন্দ মনে রাখত। প্রিয়া তেজ পায়ে ভিতরে যাচ্ছিল। ফোন কানে ছিল, কোনো ক্লায়েন্টের সাথে কথা বলছিল। আপনি টেনশন নেবেন না, কেস আমি জিতবই। তখন অভিজিৎ ভিড়ে জায়গা বানানোর জন্য হালকা একটা পা সামনে বাড়ালো, যাতে ট্রে সামলানো যায়। তার কাঁধ প্রিয়ার ফাইলের সাথে হালকা ধাক্কা খেল। বাস, তারপর কি হলো? প্রিয়ার মুখ রাগে লাল হয়ে গেল। দেখে চলতে পারো না? জানো কত দামি ফাইল এটা? অভিজিৎ তুরন্ত পিছনে সরে গেল। মাফ করুন ম্যাডাম, ভিড় বেশি ছিল। প্রিয়া উপর থেকে নিচ পর্যন্ত তাকে দেখল। অকাতে থাকো, তোমরা যেমন লোক শুধু চা বিক্রি করার জন্যই তৈরি হয়েছে। আশপাশে দাঁড়ানো 2-3 জন লোক হাসতে লাগল। কেউ আস্তে করে বলল, ঠিক বলেছে ম্যাডাম। অভিজিৎ কিছু বলল না, শুধু হালকা একটা মুস্কান দিল। তার চোখে না রাগ ছিল, না লজ্জা, শুধু একটা অদ্ভুত শান্তি। প্রিয়া ভিতরে চলে গেল। ভিড়ও তাদের নিজ নিজ কাজে লেগে গেল। কিন্তু ঠিক 10 মিনিট পর কোর্টরুম নম্বর 3-এ যা ঘটল তাতে সবাই চমকে উঠল। জজ সাহেব তাদের চেয়ারে বসেছিলেন। সামনে প্রিয়া দাঁড়িয়েছিল। তার কেস ছিল একটা বড় ব্যবসায়ীর বিরুদ্ধে, যার উপর প্রতারণার অভিযোগ ছিল। জজ বললেন, ডিফেন্স সাইড থেকে কে আছে? দরজা খুলল। ভিতরে এলো সেই 23 বছরের অভিজিৎ। কিন্তু এখন তার হাতে কেটলি ছিল না, হাতে ফাইল ছিল। পরিষ্কার কালো কোট পরে। চোখে সেই শান্তি ছিল, কিন্তু এখন আত্মবিশ্বাসও স্পষ্ট দেখা যাচ্ছিল। পুরো ঘর কয়েক সেকেন্ডের জন্য শান্ত হয়ে গেল। প্রিয়ার চোখ ফুলে উঠল। এটা তার মুখ থেকে শুধু এটুকু বেরোল। জজ সাহেব বললেন, অ্যাডভোকেট অভিজিৎ বর্মা, আপনি আপনার যুক্তি শুরু করতে পারেন। প্রিয়াকে যেন কেউ ধাক্কা দিল। যাকে সে এখনও বাইরে অকাতের পাঠ পড়িয়েছে, সেই এই কেসে তার সামনের উকিল ছিল। আসলে অভিজিৎ সকালে কোর্ট শুরু হওয়ার আগে কয়েক ঘন্টার জন্য চা বিক্রি করত। তার বাবা অসুস্থ ছিলেন, ঘরের দায়িত্ব তার কাঁধে ছিল। লয়ের পড়াশুনো সে স্কলারশিপে শেষ করেছে এবং এখন সে ধীরে ধীরে তার পা জমাচ্ছিল। চা বিক্রি করা তার জন্য বাধ্যতা নয়, দায়িত্ব ছিল। কিন্তু তার পরিচয় সে কখনো কাউকে বলেনি। প্রিয়া নিজেকে সামলাল। মাই লর্ড, এই কেস গুরুতর, আমাদের সময় নষ্ট করা উচিত নয়। অভিজিৎ শান্ত আওয়াজে বলল, একদম মাই লর্ড, এবং সত্য সামনে আসাও জরুরি। তার আওয়াজে থামা ছিল, কোনো ঘাবড়াহক নেই। প্রিয়ার মনে অদ্ভুত একটা অস্বস্তি ছিল। কি এটা সেই ছেলে? কি এটা আমার কথা মনে আছে? অভিজিৎ তার যুক্তি শুরু করল। সে এমন তথ্য রাখল যে প্রিয়াও হতবাক হয়ে গেল। সে প্রমাণ করল যে তার ক্লায়েন্টের বিরুদ্ধে লাগানো অনেক অভিযোগ অসম্পূর্ণ প্রমাণের উপর ভিত্তি করে। সে সাক্ষীদের বয়ানে বিরোধাভাস দেখাল। কোর্টরুমে বসা লোকেরা নিজেদের মধ্যে ফিসফিসাতে লাগল। প্রিয়া প্রথমবার অনুভব করল যে সামনে দাঁড়ানো মানুষটা সাধারণ নয়। তার মাথায় বারবার সেই শব্দ গুনছে, ওকালতি থাকো। কিন্তু অভিজিৎ একবারও তার দিকে তানা মেরে দেখেনি। না কোনো প্রতিশোধ নেওয়ার চেষ্টা, না কোনো কটাক্ষ, শুধু আইনের ভাষা, শুধু তথ্যের কথা।
জজ সাহেব পরের তারিখ ঠিক করলেন। আজকের শুনানি শেষ হল। কোর্টরুম থেকে বাইরে বের হওয়ার সময় প্রিয়ার আত্মবিশ্বাস আগের মতো ছিল না। বাইরে সেই জায়গা, সেই ভিড়, সেই কোর্টের গেট। অভিজিৎ আবার তার চায়ে রেডি লাগিয়ে দিল। প্রিয়া কয়েক পল দূরে দাঁড়িয়ে রইল। তারপর ধীরে ধীরে তার দিকে এগিয়ে গেল। তুমি উকিল? সে ধীর আওয়াজে জিজ্ঞাসা করল। অভিজিৎ মুস্কুরাল। জি। এবং চা বিক্রেতাও। প্রিয়ার কাছে বলার মতো শব্দ ছিল না, কিন্তু গল্পটা এখানে শেষ হয়নি। আসল মোড় তো এখনও বাকি ছিল। প্রিয়া কয়েক পল চুপ করে দাঁড়িয়ে রইল। ভিড় তার কাছ দিয়ে যাচ্ছিল, কিন্তু তাকে কিছু শোনা যাচ্ছিল না। তার কানে শুধু তার নিজের আওয়াজ গুনছে, ওকালতি থাকো। অভিজিৎ যেন কিছু ঘটেইনি, সেইভাবে সাধারণ লহজে জিজ্ঞাসা করল, ম্যাডাম, চা নিন, আদাযুক্ত বানিয়ে দিই। প্রিয়ার লাগল যেন কেউ তার অহংকারের উপর সোজা আঘাত করেছে। সে প্রথমবার গভীর করে অভিজিৎকে দেখল। সেই সাধারণ কাপড়, কিন্তু এখন তাকে সেই কাপড়ের পিছনে মেহনত এবং আত্মসম্মান দেখা যাচ্ছিল। তুমি এসব কেন করো? প্রিয়া ধীরে জিজ্ঞাসা করল। অভিজিৎ কেটলি নিচে রাখল। ঘরের দায়িত্ব আছে, বাবা অসুস্থ, সকালে কয়েক ঘন্টা চা বিক্রি করে নি, তারপর কোর্টের প্র্যাকটিস করি। কাজ কোনো ছোট নয় ম্যাডাম। এই শব্দ সোজা প্রিয়ার হৃদয়ে লাগল। সে প্রথমবার অনুভব করল যে সে শুধু কাপড় এবং কাজ দেখে কারো মূল্য নির্ধারণ করেছে, কিন্তু তার ভিতরের অহংকার এখনও পুরোপুরি ভাঙেনি। দেখি কোর্টে কে যেতে, সে হালকা একটা চ্যালেঞ্জ ভরা আওয়াজে বলল। অভিজিৎ শুধু মুস্কুরাল। কোর্টে জিত সবসময় সত্যের হয়। পরের কয়েকদিন সেই কেসের প্রস্তুতিতে কেটে গেল। শহরে আলোচনা শুরু হলো যে এবার যুবক উকিল অভিজিৎ বর্মা একটা বড় নামের বিরুদ্ধে দাঁড়িয়েছে। লোকেরা যখন জানল যে সেই চা বিক্রি করা ছেলেটা উকিল, তখন অনেক লোক হতবাক হয়ে গেল। কিছু লোক সম্মান করে দেখতে লাগল, কিছু এখনও তানা মারত। ডিগ্রি নিয়েও চা বিক্রি করে, কিন্তু অভিজিৎকে ফারাক পড়ত না। অন্যদিকে প্রিয়ার মনে অদ্ভুত একটা অস্বস্তি ছিল। সে প্রথমবার কোনো কেস নিয়ে অসুরক্ষিত অনুভব করছিল। সে তার সিনিয়রের সাথেও আলোচনা করল। ম্যাম, সেই ছেলেটা খুব শান্ত, কিন্তু তার প্রস্তুতি অসাধারণ, তার জুনিয়র বলল। প্রিয়া গভীর শ্বাস নিল। শান্ত লোকেরা প্রায়ই বিপজ্জনক হয়। শুনানির দিন এলো। কোর্টরুম ভর্তি ছিল, মিডিয়াও উপস্থিত ছিল। অভিজিৎ তার ক্লায়েন্টের দিকে দেখল। একটা সাধারণ মধ্যবিত্ত ব্যক্তি, যার উপর ভুল অভিযোগ লাগানো হয়েছে। তার চোখে আশা ছিল। প্রিয়া আত্মবিশ্বাস নিয়ে দাঁড়িয়েছিল, কিন্তু ভিতরে হলচল ছিল। জজ সাহেব এলেন। কার্যক্রম শুরু হল। প্রিয়া তার যুক্তি শুরু করল। সে তেজ আওয়াজে যুক্তি দিল, দস্তাবেজ দেখাল, সাক্ষী পেশ করল। তার শৈলী প্রভাবশালী ছিল। তারপর পালা এলো অভিজিতের। সে ধীরে উঠে দাঁড়াল। মাই লর্ড, আমার কাছে কয়েকটা প্রশ্ন আছে সাক্ষীর জন্য। সে সাক্ষীকে এত সরল কিন্তু সঠিক প্রশ্ন করল যে সাক্ষী নিজে জড়িয়ে পড়ল। বয়ানে বিরোধাভাস স্পষ্ট দেখা যেতে লাগল। প্রিয়ার মুখ বদলে যেতে লাগল। তারপর অভিজিৎ একটা সিসিটিভি ফুটেজ পেশ করল, যা কেসের দিশা বদলে দিতে পারে। পুরো কোর্টরুম একদম শান্ত হয়ে গেল। প্রিয়া হতভম্ব হয়ে জিজ্ঞাসা করল, এই ফুটেজ তোমাকে কোথায় থেকে মিলল? অভিজিৎ উত্তর দিল, সত্য খুঁজতে মেহনত করতে হয় ম্যাডাম। জজ সাহেব ফুটেজ দেখলেন। তাতে স্পষ্ট দেখা যাচ্ছিল যে প্রিয়ার ক্লায়েন্টই প্রতারণার ষড়যন্ত্র রচেছে। কোর্টে হলচল পড়ে গেল। প্রিয়ার হাত থেকে ফাইল প্রায় ছুটে গেল। সে তার ক্লায়েন্টের দিকে দেখল। সে চোখ চুরিয়েছিল। তাকে প্রথমবার লাগল যে হয়তো সে ভুল মানুষের সাথে দাঁড়িয়েছে। অভিজিৎ শেষ যুক্তি দিল, মাই লর্ড, আইন ধনী গরিব দেখে না, সত্য শুধু সত্য হয়। এই বাক্য কোর্টরুমে গুঞ্জে উঠল। জজ সাহেব রায় সংরক্ষিত রাখলেন। বাইরে মিডিয়া দুজনকে ঘিরে ফেলল। অ্যাডভোকেট অভিজিৎ, আপনি অসাধারণ যুক্তি দিয়েছেন। আপনি কি সেই চা বিক্রি করা? একটা রিপোর্টার জিজ্ঞাসা করল। অভিজিৎ মুস্কুরাল। জি, মেহনত করে উপার্জিত প্রত্যেক কাজ সম্মানজনক হয়। প্রিয়া দূরে দাঁড়িয়ে সব শুনছিল। তার ভিতরে কিছু ভাঙছে। সেই রাত তাকে ঘুম আসেনি। তাকে শৈশবের কথা মনে পড়ল। তার বাবা সবসময় বলতো, বেটা, মানুষকে তার কাজ থেকে নয়, তার কর্ম থেকে চিনো। কিন্তু সাফল্য তাকে বদলে দিয়েছে। পরের দিন রায় শোনানো হল। জজ সাহেব অভিজিতের ক্লায়েন্টকে নির্দোষ ঘোষণা করলেন এবং আসল দোষীর বিরুদ্ধে কার্যক্রমের আদেশ দিলেন। পুরো কোর্ট তালিতে গুঞ্জে উঠল। প্রিয়া মাথা ঝুঁকিয়ে দাঁড়িয়েছিল। অভিজিৎ তার দিকে দেখল না, কোনো অহংকার না কোনো তানা, শুধু একটা সাধারণ নজর। শুনানির পর প্রিয়া নিজে তার কাছে এলো। অভিজিৎ, আমাকে মাফ করে দাও। তার আওয়াজ ভরে গেল। অভিজিৎ শান্তস্বরে বলল, মাফির দরকার নেই ম্যাডাম। আপনি যা বলেছেন তাতে আমাকে খারাপ লাগেনি, কারণ আমাকে আমার অকাত জানা আছে এবং তা মেহনত থেকে তৈরি হয়, কারো কথাই ভাঙে না। এটা শুনে প্রিয়ার চোখে জল এলো।
সেই দিনের পর প্রিয়া বদলে যেতে লাগল। সে এখন কোর্টের বাইরে অভিজিতের রেডির কাছে দাঁড়িয়ে চা পান করত। লোকেরা হতবাক হতো। একদিন সে জিজ্ঞাসা করল, তুমি এই চায়ের দোকান কবে পর্যন্ত চালাবে? অভিজিৎ হেসে বলল, যতক্ষণ বাবা সুস্থ না হয়ে যায়, তারপর হয়তো বন্ধ করে দিব। প্রিয়া কিছু ভেবে বলল, যদি তোমাকে খারাপ না লাগে তো আমি তোমার সাহায্য করতে চাই। অভিজিৎ মুস্কুরিয়ে উত্তর দিল, সাহায্যের দরকার নেই, সাথের দরকার আছে, ভালো মানুষদের সাথের। প্রিয়া প্রথমবার অহংকার ছাড়া মুস্কুরাল। ধীরে ধীরে দুজনের মধ্যে বন্ধুত্ব হতে লাগল। লোকেরা কথা বানাতে লাগল, কিন্তু দুজনকেই ফরক পড়েনি। একদিন অভিজিতের বাবার স্বাস্থ্য হঠাৎ খারাপ হয়ে গেল। হাসপাতালে ভর্তি করতে হল। প্রিয়া না জানিয়ে হাসপাতালে পৌঁছে গেল। সে অভিজিতের বাবার চিকিৎসার খরচ চুপচাপ জমা করে দিল। অভিজিৎ যখন জানল, তখন সে বলল, এটা আপনি কেন করলেন? প্রিয়া বলল, কারণ সেই দিন আপনি আমাকে মানুষ হতে শিখিয়েছেন। অভিজিতের চোখ নম হয়ে গেল। কয়েক মাস পর অভিজিতের বাবা সুস্থ হয়ে গেলেন। অভিজিৎ চায়ের রেডি বন্ধ করে দিল। এখন সে পুরোপুরি ওকালতিতে মনোযোগ দিতে লাগল। কিন্তু সে কখনও তার শুরু ভুলেনি। একদিন কোর্টের বাইরে কোনো নতুন উকিল একটা চাপরাশির সাথে খারাপ ব্যবহার করল। প্রিয়া সামনে এগিয়ে বলল, অকাত কাজ থেকে নয়, ব্যবহার থেকে তৈরি হয়। অভিজিৎ দূরে দাঁড়িয়ে এটা শুনল। সে মুস্কুরাল। গল্পটা দুজনকেই বদলে দিয়েছে। একজন অহংকার ছেড়েছে, অন্যজন বিনম্রতা থেকে জিত অর্জন করেছে, এবং কোর্টের বাইরে চা বিক্রি করা সেই ছেলে আজ শহরের সম্মানিত উকিল হয়ে উঠেছে। সময় ধীরে ধীরে বদলে গেল, কিন্তু সেই দিনের ঘটনা প্রিয়া এবং অভিজিৎ দুজনের জীবনের দিশা বদলে দিয়েছে। অভিজিৎ এখন পুরোপুরি ওকালতিতে সক্রিয় হয়ে উঠেছে। তার পরিচয় এখন শুধু ছায়াবালা নয়, বরং মেহনতি এবং সত্যবাদী উকিল হিসাবে তৈরি হতে লাগল। কিন্তু জীবন কোথায় এত সহজ? একদিন অভিজিতের কাছে একটা বয়স্ক মহিলা এলো। ছেঁড়া পুরনো কাপড়, হাতে পুরনো ফাইল, চোখে জল। বেটা, আমার ঘর দখল করে নিয়েছে, কেউ আমার কথা শোনার জন্য প্রস্তুত নয়। অভিজিৎ তাকে বসালো, জল দিল, ধৈর্য নিয়ে পুরো কথা শুনল। জানা গেল যে কিছু দাম্ভিক লোক তার ছোট ঘরে ভুয়ো কাগজ বানিয়ে দখল করেছে। অনেক উকিলের কাছে গেছে, কিন্তু ফিস শুনে ফিরে এসেছে। অভিজিৎ ফিস ছাড়াই কেস নেওয়ার সিদ্ধান্ত নিল। অন্যদিকে প্রিয়ার কাছেও সেই মামলার ফাইল মিলল, কিন্তু এবার কথা আলাদা ছিল। প্রিয়ার কাছে যে ক্লায়েন্ট এসেছে সে সেই দাম্ভিক ব্যক্তি যে বয়স্ক মহিলার ঘর হাতিয়ে নিয়েছে। প্রিয়া ফাইল দেখল, কাগজ শক্ত লাগছিল, কিন্তু তার মনে হালকা একটা সন্দেহ হল। যখন সে কেসের তারিখ দেখল, তখন তাকে বোঝা গেল সামনে আবার অভিজিৎ হবে। সেই রাত প্রিয়া অনেক দেরি পর্যন্ত ভাবতে লাগল, কি সে শুধু টাকার জন্য কোনো ভুল মানুষের সাথ দেবে? পরের দিন সে সেই ক্লায়েন্টকে স্পষ্ট বলল, যদি আপনি সত্যি ভুল করেছেন তো আমি আপনার কেস লড়ব না। ক্লায়েন্ট হেসে উঠল, ম্যাডাম, আপনাকে ফিস মিলছে, শুধু কেস জিততে হবে। প্রিয়া তার ক্যারিয়ারে প্রথমবার এত বড় সিদ্ধান্ত নিল। মাফ করুন, আমি এই কেস লড়তে পারব না। সেই কেস ছেড়ে দেওয়া হলো। কোর্টে যখন শুনানি হলো, তখন অভিজিৎ একা দাঁড়িয়েছিল। সামনে থেকে কোনো বড় উকিল আসেনি। জজ জিজ্ঞাসা করলেন, ডিফেন্স সাইড থেকে কেউ নেই? তখন পেছন থেকে আওয়াজ এলো, মাইলর্ড, আমি এই কেসে বয়স্ক মহিলার পক্ষ থেকে সহ উকিল হতে চাই। সবাই ঘুরে দেখল প্রিয়া দাঁড়িয়েছিল। অভিজিৎ হতবাক হয়ে গেল। শুনানি শুরু হল। এবার দুজন একই পক্ষে ছিল। প্রিয়া বলল, মাইলর্ড, আমরা দস্তাবেজের পরীক্ষা করেছি, অনেক স্বাক্ষর নকল। অভিজিৎ সামনে এগিয়ে আসল রেজিস্ট্রি রেকর্ড পেশ করল। ধীরে ধীরে সত্য সামনে আসতে লাগল। বয়স্ক মহিলার চোখে আশা চমকাতে লাগল। কয়েক তারিখে কেস তাদের পক্ষে চলে গেল। ঘর ফিরে মিলল। বয়স্ক মহিলা কাঁদতে কাঁদতে অভিজিৎ এবং প্রিয়ার পা ছোঁয়ার চেষ্টা করল। প্রিয়া পিছনে সরে গেল। আশীর্বাদ দিন বাস। সেই দিন দুজন অনুভব করল যে সাথে মিলে সত্যের লড়াই লড়া কত সুখ দেয়। ধীরে ধীরে তাদের বন্ধুত্ব গভীর হতে লাগল। কিন্তু প্রত্যেক গল্পে একটা মোড় আসে। শহরে একটা বড় বিল্ডার ছিল, রাজেশ গুপ্তা, টাকা এবং প্রভাবশালী মানুষ। সে অভিজিৎকে একটা কেসের অফার দিল। আমার বিরুদ্ধে যে শ্রমিক ইউনিয়ন কেস করছে তাকে শেষ করতে হবে। ফিস আপনার চিন্তার থেকেও বেশি হবে। অভিজিৎ ফাইল দেখল। শ্রমিকদের বেতন আটকে দেওয়া হয়েছে। দুর্ঘটনায় আহত লোকদের ক্ষতিপূরণ মেলেনি। সে স্পষ্ট না করে দিল। রাজেশ গুপ্তা মুস্কুরাল, খুব উঁচু উঠছ, মনে রেখো
মাটিতে নামানোও জানি। কয়েকদিন পর অভিজিতের বিরুদ্ধে একটা ভুয়ো অভিযোগ দায়ের হল। ঘুষ নেওয়ার অভিযোগ। খবর মিডিয়ায় ছড়িয়ে গেল। সত্যবাদী উকিলের ওপর কেলেঙ্কারির অভিযোগ। প্রিয়া বিশ্বাস করেনি। সে সোজা অভিজিতের কাছে পৌঁছল। তুমি কিছু করেছ? অভিজিৎ শান্তস্বরে বলল, না, কিন্তু সত্য প্রমাণ করতে সময় লাগবে। বার কাউন্সিলে তদন্ত বসল। লোকেরা কথা বলতে লাগল, দেখো চা বিক্রেতার আসল মুখ। প্রিয়ার রাগ হল। তাকে বোঝা গেল যে এসব সেই বিল্ডারের খেলা। সে প্রমাণ জোগাড় করতে শুরু করল। কল রেকর্ড, ব্যাংক স্টেটমেন্ট, সিসিটিভি। অনেক রাত জেগে সে তদন্ত করল। অবশেষে একদিন তাকে সেই ভিডিও মিলল যাতে বিল্ডারের লোক ঘুষ দেওয়ার চেষ্টা করছে দেখা যাচ্ছে এবং অভিজিৎ স্পষ্ট না করছে। তদন্ত কমিটির সামনে সেই ভিডিও পেশ করা হলো। পুরো ঘর শান্ত হয়ে গেল। রাজেশ গুপ্তার মুখের রং উড়ে গেল। অভিজিৎ মুক্ত হয়ে গেল। সেই দিন প্রিয়া সবার সামনে বলল, সততাকে বদনাম করা সহজ, কিন্তু পড়ানো কঠিন। মিডিয়া দুজনের প্রশংসা করল। এখন দুজনের জোড়া শহরে বিখ্যাত হয়ে উঠেছে। কিন্তু একটা প্রশ্ন এখনও অকথিত ছিল। একটা সন্ধ্যায় কোর্টের সিঁড়িতে বসে প্রিয়া জিজ্ঞাসা করল, অভিজিৎ, যদি সেই দিন আমি তোমাকে অকাত না বলতাম তো আমাদের গল্প আলাদা হতো? অভিজিৎ মুস্কুরালো, হয়তো, কিন্তু সেই দিনই যা আমাদের বদলে দিয়েছে। প্রিয়া ধীরে বলল, আমি তোমাকে অনেক ছোট মনে করেছিলাম। অভিজিৎ উত্তর দিল, এবং আমি সেই দিনই সিদ্ধান্ত নিয়েছিলাম যে তোমাকে তোমার চিন্তা থেকে বড় হতে দেখব। প্রিয়ার চোখ ভরে এলো। ধীরে ধীরে তাদের মধ্যে দূরত্ব শেষ হতে লাগল, কিন্তু জীবন আবার একটা নতুন পরীক্ষা নিয়ে এলো। অভিজিতের বাবার স্বাস্থ্য আবার খারাপ হয়ে গেল। এবার অবস্থা গুরুতর ছিল। হাসপাতালের বাইরে বসা অভিজিৎ প্রথমবার ভাঙা লাগছিল। প্রিয়া তার হাত ধরল, আমি আছি না। অপারেশন লম্বা চলল। ডাক্তার বাইরে এলেন। আমরা পুরো চেষ্টা করেছি। অভিজিৎ বুঝে গেল তার বাবা নেই। সে চুপচাপ দাঁড়িয়ে রইল। জল বের হল না, শুধু চোখ খালি হয়ে গেল। শেষকৃত্যের পর অনেক দিন পর্যন্ত সে কোর্টে আসেনি। প্রিয়া রোজ তার বাড়ি যেত। চুপচাপ বসত, কিছু বলতো না। একদিন অভিজিৎ বলল, বাবা বলতো, বেটা, নাম কামাও, কিন্তু মানবতা হারিও না। প্রিয়া উত্তর দিল, তুমি তার স্বপ্ন পূরণ করেছ। সময়ের সাথে অভিজিৎ নিজেকে সামলালো। এখন তার লক্ষ্য শুধু কেস জিতা নয়, বরং লোকদের জন্য দাঁড়ানো। সে একটা ছোট লিগ্যাল হেল্প সেন্টার শুরু করল, যেখানে গরিব লোকদের মুফতে সলাহা মিলত। প্রিয়াও প্রত্যেক শনিবার সেখানে বসত। লোকেরা বলতো, এই দুজন উকিল নয়, আশা। একদিন সেই রাজেশ গুপ্তা আবার সামনে এলো, কিন্তু এবার তার কোম্পানির ওপর বড় কেলেঙ্কারি প্রমাণিত হয়েছে। কোর্টে যখন রায় শোনানো হলো, তখন জাজ বললেন, আইন সবার জন্য সমান। অভিজিৎ এবং প্রিয়া একসাথে দাঁড়িয়েছিল। ভিড় থেকে কেউ ফিসফিসালো, দেখো, যাকে কখনো অকাত বলা হয়েছে, আজ সেই অকাত শেখাচ্ছে। অভিজিৎ শুনেছে, কিন্তু সেই কোনো প্রতিক্রিয়া দেয়নি। কোর্ট থেকে বাইরে বের হওয়ার সময় প্রিয়া মুস্কুরিয়ে বলল, চা খাওয়াবে? অভিজিৎ হাসল, এখন আমি নিজে বানাই না, কিন্তু চলো পুরনো জায়গায় যাই। দুজন সেই পুরনো কোর্ট গেটের কাছে গেল। সেখানে এখন অন্য কোনো ছেলে চা বিক্রি করছিল। অভিজিৎ তাকে থেকে দুটো চা নিল। সেই ছেলেটা হেসকিচিয়ে জিজ্ঞাসা করল, সাহেব, আপনিও উকিল? অভিজিৎ মুস্কুরালো, হ্যাঁ, এবং কখনো আমিও এখানে চা বিক্রি করতাম। ছেলেটা হতবাক হয়ে গেল। প্রিয়া সেই ছেলেটাকে বলল, কাজ ছোট হয় না, স্বপ্ন বড় রাখো। অভিজিৎ চায়ের চুমুক দিল। চোখে শান্তি ছিল। জীবন তাকে পড়িয়েছে, উঠিয়েছে, কিন্তু তার বিনম্রতা কখনো বদলায়নি। এবং প্রিয়া এখন সেই আগের অহংকারী উকিল নেই। সে এখন বুঝেছে, অকাত টাকা বা পেশা থেকে নয়, মানবতা থেকে তৈরি হয়। সময় সামনে বাড়তে লাগল, কিন্তু অভিজিৎ এবং প্রিয়ার গল্প এখনও পুরো হয়নি। ক্ষেতের শুকনো ছবি দেখালো। কোর্টরুমে স্তব্ধতা ছড়িয়ে পড়ল। প্রিয়া পরিবেশ আইনের ধারার উল্লেখ করল। অনেক তারিখ চলল। মামলা হাইকোর্ট পর্যন্ত পৌঁছাল। প্রত্যেক শুনানির পর মিডিয়া প্রশ্ন করত, তোমাদের ভয় লাগে না? অভিজিৎ মুস্কুরিয়ে বলত, ভয় তখন লাগে যখন আমরা ভুল হই। অবশেষে রায় এলো। কোর্ট ফ্যাক্টরিতে ভারী জরিমানা লাগাল এবং গ্রামবাসীদের ক্ষতিপূরণ দেওয়ার আদেশ দিল। সাথে ফ্যাক্টরিকে সংশোধনমূলক পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিল। পুরো গ্রাম খুশিতে ভরে উঠল। গ্রামের সেই ছোট মেয়ে যে উকিল হতে চায়, দৌড়ে অভিজিৎ এবং প্রিয়ার কাছে এলো। আমিও তোমাদের মতো হব। প্রিয়া ঝুঁকে তার মাথায় হাত রাখল, তুমি আমাদের থেকেও বড় উকিল হবে। সেই দিন অভিজিৎ কোর্টের সিঁড়িতে দাঁড়িয়ে আকাশের দিকে দেখল।
তাকে তার বাবার স্মৃতি এলো। যদি তিনি আজ থাকতেন তো কত খুশি হতেন। কিছু সময় পর শহরে একটা সম্মান অনুষ্ঠান রাখা হলো। অভিজিৎ এবং প্রিয়াকে যুবক ন্যায় সম্মান দেওয়া হলো। স্টেজে যখন অভিজিৎকে ভাষণ দেওয়ার জন্য বলা হলো, তখন সে বলল, কয়েক বছর আগে এই কোর্টের বাইরে আমাকে কেউ বলেছে, অকাতে থাকো। আজ আমি শুধু এটুকু বলতে চাই, অকাত মানুষের কাপড় থেকে নয়, তার কর্ম থেকে তৈরি হয়, এবং যে মানুষ মেহনত এবং সততা থেকে সামনে বাড়ে তাকে কেউ ছোট করতে পারে না। পুরো হল তালিতে গুঞ্জে উঠল। প্রিয়ার চোখে জল ছিল। অনুষ্ঠানের পর দুজন পুরনো কোর্ট গেটে গেল, সেই জায়গা যেখানে গল্প শুরু হয়েছে। প্রিয়া হালকা করে বলল, যদি আমি সেই দিন সেই শব্দ না বলতাম। অভিজিৎ মুস্কুরিয়ে কথা শেষ করল, তো হয়তো আমরা দুজন এত শক্তিশালী হতাম না। কয়েক পল দুজন চুপ রইল। তারপর প্রিয়া ধীরে জিজ্ঞাসা করল, অভিজিৎ, কি আমরা জীবনের পরের কেসও সাথে লড়ব? অভিজিৎ তার চোখে দেখল, যদি জজ মেনে নেয় তো? প্রিয়া হেসে উঠল, জজ তো মেনে নেবে। কয়েক মাস পর দুজন একটা সাধারণ অনুষ্ঠানে বিয়ে করল, না দেখাশোনা না শোর। কোর্টের অনেক কর্মচারী, গ্রামবাসী এবং সেই ছোট মেয়েটাও সেখানে উপস্থিত ছিল। বিয়ের পরেও দুজনের মিশন বদলায়নি। লিগ্যাল হেল্প সেন্টার এখন একটা ট্রাস্ট হয়ে উঠেছে। অনেক যুবক উকিল সেখানে যোগ দিয়েছে। একদিন সেই নতুন চা বিক্রি করা ছেলে যে আগে তাদের সাথে মিলেছে তাদের সেন্টারে এলো। স্যার, আমিও ল পড়তে চাই, কিন্তু ফিস? অভিজিৎ মুস্কুরিয়ে বলল, ফিসের চিন্তা করো না। মেহনতের প্রস্তুতি করো। প্রিয়া যোগ করল, এবং মনে রেখো কাউকে তার অকাত বলো না। ছেলেটা মুস্কুরালো। গল্প সেখানে ফিরে এসেছে যেখান থেকে শুরু হয়েছে। কোর্টের বাইরে চা বিক্রি করা 23 বছরের ছেলে, যাকে কখনো ছোট মনে করা হয়েছে, আজ সেই শত শত লোকের জন্য আশা হয়ে উঠেছে। এবং সেই উকিল মেয়ে, যে কখনো অহংকারে এসে শব্দ বলেছে, আজ সেই বিনম্রতার উদাহরণ হয়ে উঠেছে। জীবন দুজনকেই শিখিয়েছে সম্মান চাওয়া যায় না, উপার্জিত হয়, এবং মানুষের আসল অকাত তার হৃদয়ের ভালোত্ব থেকে নির্ধারিত হয়। কিন্তু আসল জীবনের গল্পগুলো কোথায় এত তাড়াতাড়ি শেষ হয়? বিয়ের পরেও অভিজিৎ এবং প্রিয়ার জীবন আগের মতোই সাদাসিধে ছিল। ফরক শুধু এটুকু যে এখন দুজন সাথে ছিল। সকালে সাথে বের হতো, কোর্টে আলাদা আলাদা কেস লড়ত, এবং সন্ধ্যায় লিগ্যাল হেল্প সেন্টারে বসে লোকদের সমস্যা শুনত। একদিন সেন্টারে একটা যুবক এলো। তার কাপড় সাদা ছিল, হাতে পুরনো ফাইল ছিল। সে ঘাবড়ানো ছিল। অভিজিৎ তাকে বসালো, জল দিল। হ্যাঁ, বলো কি সমস্যা? যুবক বলল, স্যার, আমিও কোর্টের বাইরে চা বিক্রি করি এবং কিছু লোক আমার রেডি সরিয়ে দিয়েছে, বলছে যে আমার কাছে লাইসেন্স নেই। প্রিয়া এবং অভিজিৎ একে অন্যের দিকে দেখল, যেন সময় আবার পিছনে ফিরে এসেছে। অভিজিৎ হালকা মুস্কান নিয়ে জিজ্ঞাসা করল, নাম কি তোমার? অমিত। অভিজিৎ ফাইল দেখল। সত্যি নগর নিগমের পক্ষ থেকে নোটিশ ছাড়া রেডি সরানো হয়েছে। ভয় পেও না, অভিজিৎ বলল, এবার তোমাকে অকাদ নয়, হক মিলবে। কয়েকদিনে তারা নগর নিগমের বিরুদ্ধে যাচিকা দায়ের করল। কোর্ট আদেশ দিল যে বৈধ প্রক্রিয়া ছাড়া কারো রোজগার ছিনিয়ে নেওয়া যাবে না। অমিতের রেডি ফিরে এলো। সেই দিন অমিতের চোখের চমক দেখে প্রিয়াকে সেই প্রথম দিন মনে পড়ল। ফরক শুধু এটুকু যে এবার কেউ অকাত বলছে না। ধীরে ধীরে তাদের ট্রাস্ট আরও শক্তিশালী হতে লাগল। অনেক যুবক উকিল তাদের থেকে প্রেরণা নিতে লাগল। একটা ইন্টারভিউতে সাংবাদিক জিজ্ঞাসা করল, আপনাদের সাফল্যের রহস্য কী? অভিজিৎ বলল, অপমানকে প্রতিশোধে নয়, প্রেরণায় বদলে দেওয়া। প্রিয়া যোগ করল, এবং ভুল মেনে নিজেকে বদলে নেওয়া। সময় কেটে গেল। একদিন প্রিয়া অভিজিৎকে বলল যে সে মা হতে চলেছে। অভিজিতের চোখে খুশির জল এলো। আমরা আমাদের বাচ্চাকে কি শেখাবো? প্রিয়া জিজ্ঞাসা করল। অভিজিৎ উত্তর দিল, সবার আগে এটা যে কাউকে ছোট মনে করো না। কয়েক মাস পর তাদের বাড়ি একটা মেয়ে জন্ম নিল। তারা তার নাম রাখল ইনসাফ। সবাই জিজ্ঞাসা করল, এটা কেমন নাম? প্রিয়া মুস্কুরালো, কারণ আমাদের জীবন ইনসাফ থেকেই বদলে গেছে। ইনসাফ বড় হতে লাগল। সে প্রায়ই কোর্ট যেত, লিগ্যাল হেল্প সেন্টারে বসত, লোকদের দেখত। একদিন সে নিষ্পাপভাবে জিজ্ঞাসা করল, পাপা, আপনি আগে চা কেন বিক্রি করতেন? অভিজিৎ তাকে কোলে বসিয়ে বলল, কারণ মেহনত করা লজ্জার কথা নয়। ইনসাফ আবার জিজ্ঞাসা করল, এবং মাম্মা আপনাকে অকাত কেন বলেছে? প্রিয়া চমকে উঠল, তোমাকে কে বলেছে? ইনসাফ হেসে উঠল, সবাই বলে এই গল্প। অভিজিৎ মুস্কুরিয়ে বলল, কারণ সেই দিন মাম্মা শিখছিল, এবং আমিও। প্রিয়ের মাথায় হাত বুলিয়ে বলল, এবং মনে দেখো, ভুল করা খারাপ নয়, ভুল সংশোধন করা জরুরি। বছরের পর বছর ইনসাফ ল কলেজে ভর্তি হয়েছে।
কলেজের প্রথম দিন সে তার ভাষণে বলল, আমার মাতাপিতা আমাকে শিখিয়েছে যে আইন শুধু বইয়ে নয়, লোকদের জীবনে হয় এবং মানুষের অকাত তার হৃদয় থেকে নির্ধারিত হয়। হল তালিতে গুঞ্জে উঠল। অভিজিৎ এবং প্রিয়া পিছনে বসে মুস্কুরাচ্ছিল। গল্প একটা পুরো চক্র শেষ করেছে। কোর্টের বাইরে চা বিক্রি করা একটা 23 বছরের ছেলে থেকে শুরু হওয়া গল্প আজ একটা এমন পরিবার পর্যন্ত পৌঁছেছে যা ইনসাফ এবং সম্মানের উদাহরণ হয়ে উঠেছে, এবং সেই দিনের সেই শব্দ অকাতে থাকো এখন একটা স্মৃতি হয়ে উঠেছে যা প্রত্যেকবার তাদের আরও বিনম্র করে দেয়। কখনো কখনো জীবন আমাদের পড়িয়ে উঠায় যাতে আমরা শুধু নিজে নয় অন্যদেরও উঠাতে শিখতে পারি।